আমি একজন কৃষক। আপনাকে দেখে তো কৃষক মনে হয় না। আমার কাছে মনে হতো যে আমাকে দিয়ে কী হবে, তা আমাকে দিয়ে কিছুই হবে না। আপনি লস খেয়েছেন কখনো? এমনও দিন গেছে, ধরেন ভ্যানের টায়ার টানতে টানতে শুয়ে পড়ছি ওইখানেই। পরিশ্রমের কোনো বিকল্প এই সেক্টরে নাই। আমি যখন গ্রামে আসতাম আমাকে সবাই পোল্ট্রি মুরগি বলতো। এখানে 4 রকমের ফসল হয় একটা জমিতে। করেননি কি? শুধু বিয়েটা করা বাকি আছে। পডকাস্ট শো গল্পের বাক্সের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহসেনুল হাকিম। আজ আমরা চলে এসেছি ফরিদপুরের নগরকান্দায় একজন তরুণ উদ্যোক্তার গল্প শুনতে। গল্পের বাক্সের আজকের আয়োজনে থাকছেন সাইফুল ইসলাম। তার বিষয়ে একটি ছোট্ট ভিডিও আছে, সেটি দেখে আসুন। সেই ফাঁকে আমরা গুছিয়ে নিই গল্পের বাক্সটি। সাইফুল ইসলাম একজন তরুণ কৃষি উদ্যোক্তা। মাত্র একটি গরু দিয়ে যাত্রা শুরু করা তার এই উদ্যোগ আজ পরিণত হয়েছে একটি বহুমুখী কৃষি খামারে। বর্তমানে এখানে রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখির পাশাপাশি হরেক রকম শাকসবজি, এমনকি ধান, গম। আবার মাছ চাষের পাশাপাশি পশুখাদ্যের জন্য বিভিন্ন প্রজাতির ঘাসের চাষও করা হয় এই খামারে। পড়াশোনা শেষ করে প্রচলিত চাকরির পথে না গিয়ে কিভাবে তিনি এই উদ্যোগ শুরু করলেন এবং কেন কৃষিকাজকেই বেছে নিলেন, সেই গল্পই শুনবো আজকের পর্বে। সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি গল্পের বাক্সে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। খুব ভালো আছি এই কারণে যে আজকে প্রথমত আপনার এখানে এসেছি, আপনার খামার দেখছি, কৃষি দেখছি, সেই সাথে দারুণ সুন্দর একটা পরিবেশে, হ্যাঁ, খোলা মাঠে, ফসলের মাঠে বসে আমরা গল্প করছি। তো আজকের গল্পের বাক্সে অনেক গল্প শুনবো আপনার জীবনের। ইনশাআল্লাহ। আপনি একজন কৃষক? জি। নাকি খামারি, নাকি উদ্যোক্তা, নাকি ব্যবসায়ী? আমি একজন কৃষক। কৃষক? জি। মানে যতটুকু আপনার খামার, আপনার মাঠঘাট জি। ঘুরে দেখলাম, আমি আসলে হিসাব করে পারছি না যে কতগুলো কৃষি আপনি করেন, কতগুলো পণ্য উৎপাদন করেন। একটু আপনি বলতে পারবেন একটা না? আমার হয়তো একটা না বলতে পারবো বলেন না। দেখি কটা হয়। আমাদের এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখি, এরপর মধুর চাষ, মাছের চাষ, কৃষি জমি। কৃষি জমির মধ্যে আবার অনেকগুলা চাষ, যেমন পেঁয়াজ চাষ, মসুরি চাষ, ধান চাষ, গম চাষ, সরিষা চাষ, টোটাল সব কিছুই আমাদের কাছে আছে। এখানে ধনিয়া আছে, এরপর হচ্ছে যে কালোজিরা আছে, সব কিছুই। এখন যেটা হচ্ছে যে একটা ছোট্ট প্রসঙ্গ আসি, জি। সেটা হচ্ছে যে শার্ট প্যান্ট পরা কৃষক আমরা কিন্তু দেখে অভ্যস্ত না। জি। ঠিক আছে? হ্যাঁ। তো গ্রামের মানুষরা কি বলে, আপনার কেমন লাগে এই শার্ট প্যান্ট পরে কৃষিকাজ করতে? মানুষ কি বলে? গ্রামের মানুষ সহ সোশ্যাল মিডিয়াতেও অনেক কথা শুনি যে এরকম শার্ট প্যান্ট পরে কাজ করা যায় কিনা। বাট আমি তো করতেছি স্বাচ্ছন্দ্য মতোই, আমার কোনো সমস্যা হচ্ছে না। বাট মানুষ তো বলে ভাই, এখন মানুষের বলাটা নিয়ে যদি আমি বসে থাকি, মানুষ কি বলবে? মানুষ এসে বলবে, বাট আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এইভাবে। আচ্ছা, এই জন্যই আমি মূলত এইভাবে বুঝতে পারছি। এখন শার্ট প্যান্ট পরে করেন বা লুঙ্গি মাথায় লাগান কিংবা ক্যাপ লাগান, আপনি কৃষিকাজই করছেন, সফলতার একটা পর্যায়ে আপনি এসছেন। তো যেটা হচ্ছে যে আপনার শুরুটা কেমন ছিল? আমাদের শুরুটা ছিল একটা গাভী দিয়ে, আমার শুরুটা আর কি। আর এর আগে আমার বাবা গরু পালতেন। তো আমাদের ফ্যামিলিটা একটু মানে ঋণে জর্জরিত ছিল অনেক ক্ষেত্রেই আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা চেষ্টা করছিলাম যে কোনোভাবে এটা থেকে বের হওয়া যায় কিনা। তো সেই সময়টা খুব সহজ ছিল না মনে হয়, না? না, অবশ্যই অনেক কঠিন ছিল। প্রথম গরুটা কিভাবে কিনলেন? কত দাম ছিল? কি গরু কিনলেন? প্রথম গরুটা আমাদের কেনা হয়েছিল, আমি যখন আমাকে বলছি যে আমাদের তো কোনো লাভ হচ্ছে না তেমন একটা, আর এরকম করে আমরা সামনে আগাইলেও আমাদের কিছু হবে না। তখন তো আমি স্টুডেন্ট ছিলাম। তো আব্বাকে বললাম যে দেখেন তাহলে গরু কিনতে পান কিনা। তো আব্বা দেখে একটা গরু ঠিক করলো আমাদের পাশের এলাকাতে, 1,05,000 টাকা। আচ্ছা। তো ওই গরুটাতে 10 কেজির মতো দুধ হবে বলে দিল আর কি তারা, যে এই গরুটাতে 10 কেজি দুধ হবে, 1,05,000 টাকা দাম। এইটা মেবি আমরা 2013-14 সালে কিনছিলাম প্রথমে। তো ওইটা দিয়ে আমাদের শুরু, ওই একটা গরু থেকেই শুরু। তারপরে যে আমাদের দেশি গাভীগুলা ছিল, দেশি গরুগুলা ছিল, এগুলো আমার চাচাকে আমরা দিয়ে দিলাম। তো ওইখান থেকে যে লাভের টাকাটা আমাদের ছিল বা আমরা যে পালছি কষ্ট করে, যে টাকাটা আমরা ভাগে পাইছি, ওইটা উনি আমাদেরকে দিয়ে দিলেন। ওই টাকা এবং আমরা আরো কিছু টাকা আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে, আমি বলছিলাম আমার মামারা এবং আমাদের আন্টিরা, খালারা, এরা আমাদেরকে দিছে মূলত।
মানে তখন মানে আপনার কাছে, আপনার পরিবারের কাছে এই পুঁজিটাও ছিল না। আমাদের তো ছিলই না, আমরা তো ঋণে জর্জরিত একবারে, প্রচুর পরিমাণে ঋণ, আমাদের হুম। কোনো টাকা পয়সা কিছুই নাই। একটা জিনিস যেটা বুঝি সাইফুল, সেটা হচ্ছে যে কৃষক হওয়ার ইচ্ছা ছিল আপনার ছোটবেলা থেকে, কিন্তু পরিষ্কার কিছু আমার মনে হয় না ছিল। এবং পরিবার তো নিশ্চয়ই, আপনি বলছেন যে এত অর্থনৈতিক সংকটের মধ্য থেকেও জি, আপনাকে পড়াশোনা করিয়েছেন তারা, জি। আপনি পড়াশোনা করেছেন। তো আপনার তো চাকরি করার কথা, হ্যাঁ, মানে চাকরির পথে কি গেছিলেন আপনি? চাকরিটাই করার কথা। হ্যাঁ। যেহেতু আমি গ্রামের ছেলে, জি। আর এখানে একটা বিষয় এস্টাবলিশ, আপনি এটা কোনোভাবে এখান থেকে নাড়াইতে পারবেন না যে একটা ছেলে হুম, গ্রাজুয়েশন করবে, পোস্ট গ্রাজুয়েশন করবে, হুম। ওই ছেলে কৃষি কাজ করবে, গরুর মাঠে খামার ফেরত করবে, আসবে। হ্যাঁ। মাঠে কাজ করবে, এইটা এলাকার মানুষ নিতেই পারবে না, নেয়ও না। আচ্ছা। তো এইটা আমার জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ, হুম। যে আমি এটা আসলে ওভারকাম করতে পারছি, আল্লাহ তাআলা শুকরিয়া। নাইলে হয়তো এটা পসিবল ছিল না আমার আমার জায়গা থেকে। বিশেষ করে হচ্ছে যে বাবা মার ইচ্ছা ছিল না ছিল যে না। আসুক, কৃষিতে আসুক। হুম, তারাও বলতো যে চাকরি বাকরি করো, হুম, কোনো একটা চাকরিতে ঢুকো, হুম, বেতন কম হোক, 15,000 হোক, 20,000 হোক, হুম। বা তখন তো আর এরকম ছিল না 8-10 হাজার টাকা বেতনের চাকরিতে ঢুকো, চাকরি করো, আচ্ছা, এগুলা কেন করবা। কিন্তু আমাকে সাপোর্ট দিত, মানে আচ্ছা। ফ্যামিলি থেকে সাপোর্ট দিত। এটা আসলে আমার জায়গা থেকে আমি যখন চিন্তা করি, আমার কাছে নিজের কাছেই অবাক লাগে যে আসলে আমার বাবা মা সাপোর্ট না করলে সম্ভব ছিল না সেটা আসলে আমার জন্য। হ্যাঁ, নিঃসন্দেহে। এবং তারপরে শুধু বাবা-মা সাপোর্ট করলেই কি আমি আবার কৃষক হতে পারবো বা সফলতা পাবো? মানে কৃষি কাজটা তো খুব বৈজ্ঞানিক একটি কাজ, জেনে শুনে করার কাজ আরকি। তো সেই জায়গাটায় বলছি যে ধাপে, ধাপে প্রথমত গরুটাকে মানুষ করা, মানে গরু লালন-পালন করা আরকি। জি। মানুষ করা বললাম যে গ্রামে এভাবেই হ্যাঁ, বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? মানে তার অনেক যত্ন নিতে হয়, হ্যাঁ। খেয়াল রাখতে হয়। তো সেই খেয়াল রাখা আপনি শিখেছেন তার মানে বাবাকে দেখে, দেখেই জি, জি। ছোটবেলা থেকে। কিন্তু পরবর্তীতে যখন বাণিজ্যিকভাবে হ্যাঁ। চিন্তা করলেন, তখন তো বাড়তি কিছু জানতে হয়েছে। সেটা কিভাবে জেনেছেন? কবে জেনেছেন? আমি ২০১২ সাল থেকে হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটা মানে ফেসবুক গ্রুপের সাথে অ্যাড ছিলাম। আমার আচ্ছা। কিউরিওসিটি থাকতো আরকি, হুম। যে আসলে গরু কিভাবে পালন করা হয়, মানে উন্নত জাতের যে জি। গাভীগুলো আছে এগুলা পালন কিভাবে করে। এটার জন্য আমি বড়, বড় কয়েকটা গ্রুপের সাথে অ্যাড ছিলাম এবং ওনাদের ভিডিওগুলা দেখতাম। কোনো সমস্যা হলে ওনাদের সাথে যোগাযোগ করতাম। তো এখন থেকে গাভীর খামার থেকে জি, এরপরে তো আপনি কৃষিতে চলে আসলেন। জি। সেটা কিভাবে আসলেন? গাভীর খামার করার পরে আমার কাছে মনে হয়েছে যে এটার সাথেই সবকিছু জড়িত। হুম, আমি যখন গাভীর খামার করব বা গরুর খামার করব, এর সাথেই বাকি কৃষিটা আমার জড়িত। যেমন আমার ভুসি লাগবে, হুম, তখন এখানে আমাদের কয়েকটা ভুসি আমরা এখানে হয়। যেমন হচ্ছে আমরা যে জমিটাতে বসে আছি, হুম, হুম। এই জমিটাতে ছিল মুসুরি। আচ্ছা। এই মুসুরির ডাল যেটা আপনারা খান, হুম, হুম। এই মুসুরিটার যে উচ্ছিষ্টটা, হুম। মানে মুসুরি খোসা। সংগ্রহ খোসাটা আরকি, হ্যাঁ। এই খোসাটা আমাদের এখানে হচ্ছে ভুসি। তখন এটা আমার কিনতে হইতো। তো ভাবলাম যে আমি না কিনে এটাই গরুকে খাওয়ানোর জন্য নিজেরা চাষ করি। যেহেতু জমিজমা আমরা কিছুটা বিক্রি করছে, যেহেতু ঋণ ছিলাম, আমার আব্বা কিছু জমি বিক্রি করার কারণে আমাদের আর্থিক অবস্থাটা যেহেতু খারাপ ছিল, হুম, জমি হুম। বিক্রি করতে হয়েছে। তা আমাদের অত জমিজমা ছিল না আচ্ছা। তখনকার সময়, হুম, আলহামদুলিল্লাহ। হুম, হুম। এখনকার সময় না। তো মানে জমি কিনেছেন আপনারা আবার? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কতখানি জমি আমি আর জিজ্ঞেস করছি না। অনেকের নজর পড়ে যেতে জি, পারে। জি, জি, ইনশাআল্লাহ। কয়টা গরু আছে সেটাও জিজ্ঞেস করছি না। জি। কি, কি ফসল ফলান সেটা একটু বলবেন আমাকে? যে আমাদের এখানে আমরা সব ধরনের ফসল ফলানোর চেষ্টা করছি। হুম, আমাদের এই অঞ্চলটা খুবই উর্বর। হ্যাঁ। এখানে ৪ রকমের ফসল হয় একটা জমিতে। ৪ ফসলি জমি এগুলা? হ্যাঁ, ৪ আচ্ছা। ফসলি জমি। অনেক সময়তে শুনবেন যে ১ ফসলি জমি, হুম, ২ ফসলি ২ জমি। ফসলি জমি, ৩ এই ফসলি ৪ জমি। ফসলি জমি হয়। ১ম এ এখানে পেঁয়াজ লাগায়, হুম, মুড়ি কাটা পেঁয়াজ যেটা। হ্যাঁ, এই মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর পরে জমি যখন শুকায় যায় তখন মুড়ি কাটা পেঁয়াজ লাগায়। মুড়ি কাটা পেঁয়াজ উঠানোর পরে আবার মূল পেঁয়াজটা লাগানো জি। যায়। আর পেছনে যে পেঁয়াজটা আছে এটা মূল পেঁয়াজ। হুম, হুম। এই পেঁয়াজের পরে আবার পাট দেয় এখানে। আচ্ছা, এই পাটটা যখন কাটার উপযুক্ত হয় তার আগে জমির ভিতরে ঢুইকা ব্যাগের ভিতরে ধান নিয়ে ধান ছিটায় দেয়। আচ্ছা। পাট পাট থাকতে থাকতেই? হ্যাঁ, পাট থাকে। আচ্ছা। ধানগুলা যখন ১ আঙুল সাইজের পরিমাণ হয়ে যায় হুম, বা ৩-৪ ইঞ্চি হয়ে যায় তখন পাট কেটে ফেলে। ধান থেকে যায়। ওই ধান যখন থেকে যায় তার কিছুদিন পরেই হচ্ছে বৃষ্টি শুরু হয়, পানি আসে। ওই পানিতে ধান হয়ে যায়। তো এরকম ৪ টা ফসল হয় কোনো বাহ! জমিতে। এটা তো তাহলে দারুণ একটা ব্যাপার। এই জি, সুযোগটা আছে জি, এখানে। জি, জি। আমাদের এখানে প্রচুর পরিমাণে ফসল হয় এবং হুম, যেহেতু ফসলি জায়গা, আর অনেক ক্ষেত্রে মানুষ কৃষিতে মনে করে যে লস, অনেকেই মনে করে। হুম। লসের ২টা-৩টা সিস্টেম আছে। এই ২-৩টা সিস্টেমের মধ্যে অন্যতম হচ্ছে পণ্য উৎপাদন করা। আপনি জমি চাষ করলেন, ফসল উৎপাদন করলেন, বিক্রি করার বিক্রি জায়গা করতে নেই। পারলাম না আপনি ঠিকমতো। সিন্ডিকেটের কবলে পড়লেন, তাদের কাছে আপনি জিম্মি হয়ে গেলেন। আমাকে জিম্মি করার মতো কোনো উপায় নেই। আমি ১ম এই চেষ্টা করেছি জিম্মি যাতে কারো কাছে না হইতে হয়, সেখান হুম, থেকে বেরোনোর জন্যে। যখন আমি করোনার সময় দেখলাম যে আমার এই দুধ হুম। কোনো কারণে, আমি তাদের কাছে জিম্মি। তারা আজকে বলছে করোনার কারণে যে নিব না। নিব না। পরবর্তীতে তাদের যে কোনো ইস্যু আসতে পারে। আমি শ্বশুরবাড়িতে জি। বেড়াইতে যাব, ভাই ৫ দিন দুধ দিও না।
হইতেই পারে আমার সেটা ওই 5 দিন দুধ আমি কি করব, কি করব? এত দুধ আমার এখানে সংরক্ষণ করে রাখারও সিস্টেম নেই। তখন আমি চলে গেছি এটা ঘি বানানোতে। আমি হয়তো আপনাদেরকে সেটা দেখাইছি। হুম, আমরা আমাদের দুধটাকে ক্রিমে রূপান্তরিত করি আর কি। আচ্ছা। মেশিন আছে, এটার মধ্যে হুম। দিয়ে আমরা ক্রিম নিয়ে আসি। এই ক্রিম আনার পরে এখান থেকে হচ্ছে আমরা ঘি বানাই ফেলি। ঘি। এবং এই ঘি আমি যদি বছরের পর বছর রেখে দেই, সমস্যা নাই সেটা। যদিও আমাদের রাখতে হয় না সেটার। আচ্ছা, হ্যাঁ, আমি ওই বিপণনের জায়গায় যাব। ওটা জি, জানা খুব দরকার। আমারও খুব জানার আগ্রহ আছে। জি, তার আগে একটু জেনে নিই। সেটা হচ্ছে যে এই কৃষিটা খুব সহজ করে বলে গেলেন। এরপরে এটা লাগাই, এরপরে ওইটা লাগাই। এই করতে, করতে ৪ টা ফসল জি, ফলায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওইটা বলেন আপনার যেখানে ডেইরি প্রকল্প আছে সেটা বলেন, আপনার হাঁস মুরগি রয়েছে, কোয়েল পাখির খামার রয়েছে, আপনার মাছের খামার রয়েছে। মানে এগ্রোতে যা, যা থাকে জি, আপনার কাছে জি, সবকিছুই আছে। এই জিনিসগুলো করতে গেলে এক হচ্ছে যে এটার সম্পর্কে বিশদ ধারণা থাকতে হয়। জি, ঝুঁকিগুলোর জায়গা জানতে জি। হয়। ঝুঁকি কি করে মোকাবেলা করতে হয় সেটা জানতে হয়। সেটা শিখেছেন কোথায় আপনি? মহসিন ভাই, কোনো এখানে একটা প্রাতিষ্ঠানিক কোনো আনুষ্ঠানিক কোনো শিক্ষা না, নিয়েছেন? আমি কোথাও থেকে কোনো ট্রেনিং নিই নাই, কোনো আচ্ছা, শিক্ষা আমার নেওয়া হয়নি। যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে আমি অনেক বেশি কানেক্টেড, জি, অনেক ভিডিও দেখা হইতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি শুধুমাত্র দেশের ভিতরের ভিডিওগুলাই দেখতাম না, বাইরের ভিডিওগুলাই দেখতাম। আর এখানে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে আমি একজনের উপরে বা 5 জনের উপরে ডিপেন্ড না। আমি একসাথে 50 জনের ভিডিও দেখি। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, এই 50 জনের মানে যে ভিডিওটা আমি দেখলাম বা তাদের কাজ দেখলাম আমি, বা 50 জন মানুষ যে কাজটা করতেছে ওই হুম, কাজটা দেখে আমি একটা নিজের থেকে কাজ বের করার চেষ্টা করি যে এখন আমি নিজের এইটা মতো করতে করে। পারবো। হ্যাঁ, হুম, আর সবথেকে মেন বিষয় হচ্ছে কি মহসিন ভাই, পরিশ্রমের কোনো বিকল্প এই সেক্টরে নাই। আপনি যদি পরিশ্রম। মনে করেন হুম, যে আমার টাকা আছে, আমার বাবার 5 বিঘা জমি লোকজন আছে, দিয়ে কাজ করাবো। 1 বিঘা আমি বিক্রি করে দিলাম, 4 বিঘাতে আমি হুম, লোকজন দিয়ে কাজ করাবো, আপনি পারবেন না সেটা। এটা লাভজনক পসিবল হবে না। না। লাভজনক এই কারণেই হবে না, ফসল সম্পর্কে আপনার ধারণা নাই, কীটনাশক সম্পর্কে আপনার ধারণা নাই, জি, কোনো কিছু সম্পর্কে আপনার ধারণা নাই। মূল বিষয়টা হচ্ছে পরিশ্রম। এবং জেনে শুনে হ্যাঁ, এবং পরিশ্রম। আমি এরকমও কাজ করছি যে আমার আব্বা সকালবেলা ঘাস কেটে রেখে আসতো। হুম, ওই ঘাসটা আব্বারাই কেটে রেখে আসতো। আমি যে ঘাসটা আনতে যেতাম। হুম, একটা ঘাসের আটির ওজন 60 কেজির মতো, জি, 50 কেজি 60 কেজির মতো ওজন। আমি তো শহরে পড়াশোনা করছি। আমি ক্লাস হুম, 2 থেকেই শহরে। আমি যখন গ্রামে আসতাম আমাকে সবাই পোল্ট্রি মুরগি বলতো। আচ্ছা। হ্যাঁ, বলতো যে পোল্ট্রি মুরগি, ওর দিয়ে কিছু হ্যাঁ, হবে না। ও হ্যাঁ, এখানে পড়ে যায়, ওখানে পড়ে হ্যাঁ, যায়। এটা বলতো। তো ওই মানুষটা যে 60 কেজি 50 কেজি ওজনের একটা বোঝা কাঁধে করে নিয়ে আসা, এটা তো আমাদের এখানকার মানুষ যারা বোঝা বহন করে, জি। একটা সিজনে তারা বহন করে। যেমন মনে করেন আপনার যখন ধানের যখন সিজন ধান আসে, ওঠে, তখন ধানের সিজনে হুম, তারা বহন করলো। পাটের সিজন আসলো, সিজনে তারা বহন করলো। আর এটা তো আমার কোনো প্রতিদিনের সিজন কাজ। ছিল না। এটা তো প্রতিদিনের আমার কাজ। কোনো সিজন নেই। আমার সারা বছর এটা করতে হইতো। হ্যাঁ, প্রতিদিনের কাজ হ্যাঁ, এটা। এমনও হইছে আমার মা কান্না করতো, দেখতো আমি যখন শার্ট খুলতাম, এইখানে এই সাইডটাতে দেখতো যে একেবারে কেটে, লাল কেটে হয়ে গেছে। আমি মানে হয়তো একটু ফর্সা হওয়ার কারণে হ্যাঁ, আমার শরীরে এইগুলা একবারে স্পষ্ট বোঝা যাইত আরকি। তো এই পুরো সাইডটা একবার কালো হয়ে হুম, যেত, রক্ত জমাট হয়ে আরকি। তো মা কান্নাকাটি করতো যে, "তোরে এই কাজ করতে বলছে কে? তুই চলে যা, দেশের বাইরে চলে যা বা অন্য কোথাও চলে যা। হুম, জমি জমা আছে, জায়গাগুলা বিক্রি করে দেই। করে দে তুই।" আমি যেহেতু একা, হ্যাঁ, "তুই বাইরে চলে যা, অন্য কোথাও চলে যা। আমার এগুলো সহ্য হয় না।" বাট আমার কাছে মনে হইতো যে আমি আসলে করি, পরিশ্রম করি। আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমার আছে এবং আমি খুবই প্র্যাকটিসি মুসলিম। আমি হুম, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাকে দিবেন। আমি পজিটিভ মাইন্ডের মানুষ। হুম, ওই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি পরিশ্রম করব। আল্লাহ তাআলা দিবেন আমাকে। তাকদিরে যেটা আছে আমি ওটা মেনে নিব। সমস্যা নাই। চেষ্টাটা বাট করে আমি যাব। চেষ্টা করব। আমি চেষ্টা করছি। আব্বা কাইটা রেখে আসতো ঘাস। আমি ওই ঘাসটাকে প্রতিদিন ১০ আটি ১২ আটি ঘাস হুম। ভ্যানে সাজাইতাম। সাজানোর পরে ওটাকে আমি টেনে, টেনে আনতাম। তখন কি ঘাস কাটার যন্ত্র ছিল? ঘাস কাটার যন্ত্র তখন ছিল, হ্যাঁ। মানে ঘাস কাটার যন্ত্র বলতে বাড়িতে এনে কাটার যন্ত্র তো ছিল। হুম। জমিতে তো ঘাস কাটার কোনো যন্ত্র এখনো নাই। তো ওইটা হাতেই কাঁচি দিয়ে কাটতে হইতো। এমনও হইছে বিদ্যুৎ চমকাইতেছে, বাস পড়তেছে। হুম, এরকম সিচুয়েশনে আমি যায়া মনে করেন ওই ঘাসগুলাকে ভ্যানের মধ্যে সাজাইছি, তখন আনতেছি। কোনো লোকজন নাই আশেপাশে। কেউ ঘর থেকে বের হইতেছে না। হুম, আমি এরকম হইছে শুয়ে পড়ছি। মানে আমার কাঁধের এখানে টায়ার আছে। এই টায়ার আমরা ঝুলাই নিতাম এখানে। হুম। টায়ার ঝুলাই নিয়ে এগুলা তো হয়তো এখন মানুষ ভিডিও দেখে, আমরা একটু হয়তো মডিফাই করে ভিডিওগুলো উপস্থাপন করার হুম। চেষ্টা করি। বাট তখন তো কোনো ভিডিও ধীরে, ছিল ধীরে। না। তখন এই টায়ারগুলাকে এখানে বাঁধাইতাম। বেঁধে তারপর হচ্ছে এক হাত দিয়ে পিছনে টান দিতাম ভ্যানটাকে এবং হুম, এই টায়ার দিয়ে টানার চেষ্টা করতাম। কাদার মধ্যে ডাইবে যেতে উঠাইতে পারতাম না। তখন শুয়ে পড়তাম। জিদ কাজ করতো যে উঠবে না কেন? তখন ওই টায়ারটাকে নিয়ে সামনের টায়ার ধরে হাত দিয়ে টানতাম। আসতেছে না কেন? কাদার মধ্যে গড়াগড়ি করতাম। এটা কিন্তু এই বয়সে এসে যখন আমি অনার্সে পড়ি, অনার্স 3rd ইয়ারে বা 4th ইয়ারে পড়ি, তখন আমার এরকমটা। ছোট ছিলাম না তখন। হুম, যথেষ্ট বুঝতাম। নিজের সেলফ রেসপেক্ট হুম। কতটুকু সেটাও বুঝতাম। এলাকার লোকজন দেখলে কি বলবে যে কি পাগল হয়ে গেছে কাদার মধ্যে গড়াগড়ি করতে, সেটা নিয়ে ও একা পারেনি কি এটা? তারপরেও চেষ্টা করে আমি ইট বাজাইতাম, দিয়ে আমি বাড়িতে নিয়ে আসতাম ওইটা।
সেটা হলে তো অনেকে আসলে আরো হতাশ হয়ে পড়ে। হ্যাঁ, এখানে সাইফুল হতাশ হয়নি। না আমার জীবনে আলহামদুলিল্লাহ হতাশা বলতে কিছুই নেই। আচ্ছা। আমি যথেষ্ট পজিটিভ মাইন্ডের মানুষ। হুম আমি সবকিছু পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। সবকিছুতেই একদম। যে সবকিছু পজিটিভ হবে। নেগেটিভ চিন্তা করি না। নেগেটিভ চিন্তা যেটাই করছি, হুম। খুবই কম করছি জীবনে। যেটাই চিন্তা করছি যেটা নেগেটিভ হইতে পারে, ওটা নেগেটিভ হয়েই গেছে। আচ্ছা। তখন থেকে বিশ্বাস হইছে যে না পজিটিভ চিন্তা করতে হবে। পজিটিভলি চিন্তা করলে যদি লসও হয়, পজিটিভলি হোক। আমি তার থেকে কিছু শিখতে পারবো। শুধু কি সফলতা, শুধুই কি লাভ হয়? না, শুধু তো লাভ হয় না। আর লাভটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে আপনার নিজের মেধার উপরে। এটা সবথেকে ইম্পর্টেন্ট। আপনার মেধা দিয়ে আপনি সেটা লাভটা কোন পর্যন্ত নিয়ে যেতে পারবেন, সেটার উপর ডিপেন্ড করে। আপনার তো একটা টিম আছে, সেই টিম নিয়ে আপনি কাজ করছেন এখন। বেশ জি, বড়সড় টিম দেখলাম আমরা। আশেপাশে সবসময় একটা তরুণদের একটা জি, গ্রুপ আছে, একটা দল আছে। জি, এরা কি সবাই আপনার সাথে কাজ জি, করেন? আমার সাথে কাজ করে বলতে এখানে কিছু আছে যারা আমাদের এখানে স্থায়ীভাবে কাজ করে হুম, হুম। এখন। আর কিছু আছে হচ্ছে এলাকার ছোট ভাই আছে ওরা পড়াশোনা করে। জি। বাট আমি যদি বলি যে আজকে ৫০ জন লোক লাগবে আমার হুম, এলাকার, ৫০ জন লোক হাজির। ওরা চলে আসবে সবাই। যে ভাই চলেন কোন কাজটা করতে হবে করে দেই। এটা হয়তো আমাদের ভিডিওতে অনেক ক্ষেত্রে আপনারা হয়তো দেখছেন যে আমরা একটা কাজ করতেছি, একটা কোনো একটা ইসের কারণে আবহাওয়ার কারণে কোনো একটা সমস্যা আমাদের হয়ে গেছে। আজকে হুম, ধান কাটতে হবে। অথবা আমাদের আজকে পেঁয়াজ উঠাইতে হবে। হুম, প্রচুর পরিমাণে বৃষ্টি হইলো বা ঝড় হইলো। হুম। তখন আমরা কি করব? রাতের আমাদের বেলা। এখানে এখনই লাগবে দরকার। হ্যাঁ। এটা উঠাইতে হবে নাহলে ফসলটা নষ্ট হয়ে যাবে। তখন সবাইরে বললে সবাই এসে হাজির। সেটা রাত যদি ৩টার সময় বলি হুম। যে আয় তোরা কাজ করতে হবে, আমার এটা করে দিতে হবে। এটা করবে। এই দিক থেকে আমি আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। এই মানে জিনিসটা আল্লাহ তাআলা আমাকে দিছেন। মানে এরকম হ্যাঁ, প্রতিবেশী। ম্যান পাওয়ার বা প্রতিবেশী হ্যাঁ। আলহামদুলিল্লাহ সবাই আমার খুব সাপোর্টিভ। অসাধারণ ব্যাপার, জি, অসাধারণ ব্যাপার। একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি একটু আগে আবহাওয়ার কথা বলছিলেন। জি, তো জি। আবহাওয়া এবং জলবায়ু এই দুটো তো একেবারে সরাসরি কৃষির উপরে হ্যাঁ, এটার প্রভাব। একদম। জলবায়ু কি, এই যে ধরেন পেঁয়াজের ক্ষেতে বসে আছি আমরা। হুম। পেঁয়াজ কি সঠিক সময়ে উঠছে এখন? পেঁয়াজ সঠিক সময় এখন উঠে না। উঠে না? কারণ আগে যে সময় লাগানো হইতো হুম, পেঁয়াজ, এখন হয় কি? আগে ধরেন ডিপেন্ড করা হইতো বৃষ্টির উপরে। হ্যাঁ, যে নির্দিষ্ট সময়ে বৃষ্টি হবে। জি। আমাদের একটা আইডিয়া থাকতো হুম, বা আমার বাবা চাচারা তারা বা এলাকার যে মুরব্বীরা আছেন তারা একটা আইডিয়া করে আমাদেরকে বলে দিতে পারেন যে এই মাসের অমুক সময় বৃষ্টি হইতে পারে। হতে পারে। হ্যাঁ। দীর্ঘদিন হয়ে আসতেছে। হুম, ওই আইডিয়া থেকে তারা বলতো ইনশাল্লাহ হইতে পারে। আচ্ছা। তো আমাদের কাছে ওইটা মনে হইতো ছোটবেলা থেকে দেখে আসছি। কিন্তু এখন হয় কি? ধরেন এই যে সিজন আরকি। এই সিজনে ধরেন কিছুদিন পর পাট বোনানো শুরু হবে। হুম, এই পাটের ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হচ্ছে, হুম, হুম, সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় পাট বোনানোর ক্ষেত্রে আগে একদিন ধরেন বৃষ্টি হইছে। হুম, ওইদিন এলাকার সমস্ত লোকজন বের হয়ে গেছে বাড়ি থেকে, আচ্ছা, ঘর থেকে। এমনও হইছে সে সবাই দৌড়াইতেছে। আচ্ছা। ওইটা দেখতেও ভাল লাগতো। হুম, হুম, যে সবাই দৌড়াইতেছে। পাটের একটা আগে হচ্ছে পাটের সালাই ছিল। সালা বা বস্তা বলি আমরা। আচ্ছা। ছোট, ছোট ব্যাগ ছিল পাটের হুম, ব্যাগ। এই ব্যাগের ভিতর পাটের দানা থাকতো। বীজ আরকি। বীজটা ছিল। হুম, এই বীজ নিয়ে সবাই দৌড়াইতো। দৌড়াইতো কাদের পিছনে? একেবারে ছোট যখন ছিলাম তখন হুম, দেখতাম যে হাল চাষ যারা করতো হুম, তাদের পেছনে দৌড়াইতো। জমি চাষ দিয়ে মই দিত। হুম। মই দেওয়ার সময় ওটা বুনে দিত। ওই একদিনের মধ্যে এলাকার সমস্ত জমিগুলা চাষ চাষ। হয়ে যাচ্ছে। কিন্তু এখন এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে সমস্যাটা হইছে হুম, সেটা হচ্ছে যে কোনো জমি একটা সময় নির্দিষ্ট সময়ে আর হচ্ছে না। এখন কি হয়? এখন ধরেন আমাদের এখানে যে স্যালো মেশিনগুলো আছে বা ছোট যে টমটম মেশিন বলি আমরা এই মেশিনগুলো আছে সবার এগুলাই আছে এখন। কি করে জমি চাষ দিল এরপরে দানা বুনায়া পানি দিয়ে দিল। এখন আর বৃষ্টির জন্য অপেক্ষা করে না। অপেক্ষা কারণ করে জানে যে না। বৃষ্টি এখন আর হবে না। এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মানে ব্যাপক একটা সমস্যা হয়ে গেছে। এই যে এই পরিবর্তনের কারণে বা আবহাওয়াগত কারণে খরা হতে পারে, বন্যা হতে পারে। এইসব কারণে কখনো কি লোকসানের মুখে পড়েছেন আপনারা? আহ এটার কারণে লোকসানের মুখে কখন পড়তে হয়? ধরেন ধরেন একটা সময় হচ্ছে অতিবৃষ্টি হয়। হ্যাঁ? পাটের সিজন যখন শুরু হয় তখন ওই পাটের সময় অনেক ক্ষেত্রে হয় হচ্ছে ধরেন এই নিচু জমি যেগুলো আছে হঠাৎ করে যখন বৃষ্টির সময় না, এখন বৃষ্টি হবে না। ওই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আপনার বৃষ্টি হয়ে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। হুম, পাটগুলা সব তলায় গেছে। পানি নিচে চলে গেছে। ৪-৫ দিন পরে পাট মরে গেছে। আহ, তখন এটা লস। আর এরপরে এরকম হচ্ছে ধরেন আপনার পেঁয়াজের ক্ষেত্রেও সেম তাই। হুম, এখন যে পরিবেশটা আরকি, হুম, এমত অবস্থায় যদি ২ দিন বৃষ্টি নামে, এই পেঁয়াজ সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা। কেমনে নষ্ট হবে? ধরেন আর কয়েকদিন পরেই পেঁয়াজ সপ্তাহখানেক পরেই পেঁয়াজ উঠান শুরু হবে বা ১০ দিন পরে পেঁয়াজ হুম, উঠান শুরু হবে। এই ১০ দিন পেঁয়াজ বাড়বে। পেঁয়াজের কালার থাকবে চকচকা। জি। যখনই বৃষ্টিটা নামবে তখন পেঁয়াজে কাদা জড়ায় যাবে। এবং তাহলে এইটা তো পেঁয়াজ ভালো থাকবে না আর। একে তো পেঁয়াজ ভালো থাকবে না, দ্বিতীয়ত যখন আপনি বাজারে নিয়ে যাবেন, চকচকা জিনিসের দাম আর কাদাযুক্ত জিনিসের দাম তো এক থাকবে না। থাকবে না। দেখা যাবে যে মন প্রতি কোনোটা ৳২০০ কোনোটা ৳৩০০ কমে গেছে দাম।
তো একজন কৃষক যদি 1 বিঘা জমিতে 100 মণ পেঁয়াজ ফলায়, হুম, তার প্রতিটা কেজিতে যদি মানে প্রতি মনে যদি আপনার 200-300 টাকা কম হয়, তা তাহলে অনেক তো বড় লস তার লোকসান। জন্য আর কি। হুম, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে এই সিজনে যদি আবার বৃষ্টি হয়, হুম, এই পেঁয়াজগুলো এখন শুকাচ্ছে, এগুলাকে আর সংরক্ষণ করা যাবে না। ঠিক। চাঙে নিয়ে যখন আমরা রাখি, তখন এই পেঁয়াজগুলো 2 মাস বা 1 মাস পরেই পচন শুরু হবে, কারণ এটা অতিমাত্রা নরম থাকবে। নরম জিনিস সংরক্ষণ করা যায় না। হালকা একটু গরম পেলে এটা পচতে শুরু করবে, গলতে শুরু করবে, বা বৃষ্টির পানি পড়লে ছিটা পড়লে গলতে শুরু করে। এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এই সমস্যাটা আমাদের এখানে ব্যাপক। আচ্ছা, এই গরুর ক্ষেত্রে কি হয়? এখন তো তাপমাত্রা কম জি, বেশি হেরফের করে জি। জলবায়ু পরিবর্তনের কারণে। অসুখ-বিসুখ কিংবা হ্যাঁ, গরু অসুখ-বিসুখের ক্ষেত্রে গরম যদি প্রচুর পরিমাণে বেশি হুম, পড়ে, এই বেশি পড়ার ফলে গরু হচ্ছে, যেহেতু আমাদের এখানে এখন ফ্রিজিয়ান, দেশি গরুগুলার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও কিছু হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে সে দেশি গরুগুলা ওরা মানানসই। হুম, যেমন আমরা, মানায় নেয়, হ্যাঁ। আমরা মানুষ হিসেবে, গ্রামের মানুষ হিসেবে যেরকম যে আবহাওয়া আপনি আমাদেরকে দেন, হুম, আমরা হয়তো মানানসই মানায় হুম, নিতে পারবো। দেশি গরুগুলাও তাই, যে দেশের গ্রামের মানুষ দেশি গরু মানায় নিবে আরকি। যেহেতু আমরা ফ্রিজিয়ান গরুগুলা পালন হুম। করি, সেক্ষেত্রে এদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যায় আরকি। সামাল দেন কি করে? মানে সামাল দেই তখন হচ্ছে 2-3 বেলা করে গোসল করানো লাগে। হুম, যে গরুটাকে আমরা একবেলা গোসল করাই, হুম, সেটাকে এই বৃষ্টির ফলে বা এই যে অতিমাত্রায় গরমের ফলে, হুম, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে গরমটা আসে হুম। প্রচুর পরিমাণে, এই গরমের ক্ষেত্রে ওদেরকে আমরা হচ্ছে 2-3 বেলা করে গোসল দেই আরকি। গরুকে ৩-৪ বার করে গোসল করালেই কি সমাধান হয়ে যায়? না, গরুকে ৩-৪ বার করে গোসল করালেই সমাধান হয় না। এক্ষেত্রে হচ্ছে যে কিছু জিনিস, যেমন ধরেন আমি তো অপারগ। আমি যখন খামার করছি তখন তো আমার হুম, জায়গা ছিল না। হুম, এখন আমার খামারটা যেখানে আছে, হুম। এই জায়গাটা গর্ত ছিল। আচ্ছা। বিশাল বড় গর্ত ছিল। এখানে যখন আমরা রাত্রে গরু রাখতাম, অতিবৃষ্টির ফলে হুম, ওই গরুগুলা সকালবেলা যেয়ে দেখতাম যে পানির উপর দাঁড়ায় আছে। আচ্ছা। খড়ির বেড়া দেওয়া ছিল, হুম, পাটখড়ির, যেহেতু হুম, এদিকে পাট হয়, হ্যাঁ, এই পাটখড়ি দিয়ে বেড়া দিতাম। তো এটা আমার তখনকার সময়ের বিষয় আরকি। আর তখন কোনো প্ল্যানিংও ছিল না হুম, যে আমার এভাবে করতে হবে। পরবর্তীতে এসে আমি যেগুলো ফেস করলাম, হুম, দক্ষিণমুখী করে যদি আমি গরুর ঘরটা করতাম জি, এবং খোলা জায়গায় যদি করতাম এবং ওই আলো বাতাস প্রবেশ করার জন্য যদি আমি সিস্টেমটা রাখতাম, জি, সেক্ষেত্রে এই সমস্যাগুলো আমার হইতো না। যেমন গরুগুলো হাঁপায়, হুম, অনেক বেশি হ্যাঁ। হাঁপানো শুরু করে অতি মানে গরমের গরমের মধ্যে, সময় আরকি। হ্যাঁ। তো এই জিনিসটা তখন হইতো না, বা এখন এখন যে হচ্ছে এটা হইতো না তখন। কিন্তু আমার তো অপশন ছিল না, যে কারণে আমি করি নাই। বাট যারা করবে হুম, তারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে তো দক্ষিণমুখী করে, হুম, যাতে করে আলো বাতাস প্রবেশ করতে পারে, এরকম একটা জায়গায় করতে হবে। মাছের ক্ষেত্রে যদি বলেন আপনি, হুম, সেক্ষেত্রে যদি মাছের মেইন সমস্যাটা হচ্ছে গ্যাস, হুম, অ্যামোনিয়া গ্যাস যেটা হয়, জি, মাটির থেকে যেটা আসে গ্যাস, মাছগুলা ভেসে ওঠে, হাঁ করে থাকে, হুম, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। ওই টাইমে হচ্ছে আমরা পানি দিয়ে দিই আরকি। বুঝতে পানি পারছি। দিয়ে অক্সিজেন তৈরি করার চেষ্টা করি। জি, একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে আপনার, আমরা আরেকটা বিষয় করি, সেটা হচ্ছে যে বড় করে হচ্ছে একটা বাঁশ অথবা হুম, লাঠি বাঁধি। এরপর এটার সাথে ইট বাঁধি হুম, অথবা ইটের বস্তা বাঁধি। জি, বেঁধে এরপর এটাকে পুরো পুকুরে টানি। নিচ থেকে যে বুদবুদটা ওঠে, এটাকে আমরা উঠাই দিই। উঠে সেক্ষেত্রে গ্যাসটা উঠে যায়। আচ্ছা, আচ্ছা। সেটি এটা এই যে মই দেওয়ার মতো, লাঙল হ্যাঁ, হ্যাঁ, দেওয়ার হ্যাঁ। মতো একটা মাটির নিচে মই দেওয়ার মতো। মাটি পানির হ্যাঁ, নিচে মই পানির দেওয়ার। নিচে। বন্যার এক্ষে সময় কি হয়? বন্যার সময় হচ্ছে মাছ, যদি পাড় নিচু থাকে, হুম, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভেঙে যায়। মাছ বের হয়ে যায়। এখন সেটা ঠেকানোর জন্য কোনো কিছু করেননি? সেটা ঠেকানোর জন্য পরবর্তীতে আমরা নেট দিয়ে পুরোটাকে ঘিরছি আরকি। এখন অনেক আচ্ছা, বড় এরিয়া তো, হুম। ঘিরতে গেলে অনেক সমস্যা হয়ে যায় আরকি। এটাই। বিশাল কাজ, আসলে জি, মহাযজ্ঞ এক রকমের। এখন একটু বিপণনের জায়গাতে আসি। জি। আপনার পণ্য বিক্রি কেমন হচ্ছে? কারা কিনছেন? এইটাই কিভাবে? হচ্ছে মূল ফ্যাক্টর। আচ্ছা, এবারে হ্যাঁ, সাইফুলের মূল ফ্যাক্টরে আসলাম আমরা কেবল। আমাদের এটা মূল হ্যাঁ, ফ্যাক্টর। হ্যাঁ। আপনি কৃষিতে যত হুম, ভালো হন, হুম, পরিশ্রম আপনি যতই করেন, মেধা যদি এখানে না দিতে পারেন, কিছুই করতে পারবেন না। হুম, ১ম এ আমরা করতাম, মানুষ জানতো হুম। যে আমরা এটা করি। তখন মানুষ এসে নিয়ে যেত বাড়ি থেকে। আচ্ছা। দূর-দূরান্ত থেকে আসতো, হুম, এসে তারা নিয়ে যেত। পরবর্তীতে এগুলাকে আমরা অনলাইনে দেওয়া শুরু করি। হুম, এবং হুম, এখন এমন একটা পর্যায়ে এসে আমরা পৌঁছাইছি, হুম, আমার আশেপাশে আপনার যতদূর চোখ যাবে, এদিকে পিছনে সামনে যতদূর আপনার চোখ যাবে, হুম, এই এইসব জমিতে যত ফসল হয়, হুম। এই ফসলগুলা বিক্রি করতে আমার সর্বোচ্চ ১ মাস লাগবে। ৩০ দিন আচ্ছা। সময় দিবেন। এখানে শত, শত একর জমি আছে। ক্রেতা কারা? ক্রেতা সারা বাংলাদেশের। সারা বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা। এবং তাদের একটা আস্থার জায়গা আছে। যে মুসুরির ডালটাই ধরেন আমি বলি হুম, আপনাকে। হুম, এই মুসুরের ডালটা বিসমিল্লাহ এগ্রো থেকে নিলে আমি হয়তো দেশি মুসুরের ডালটা পাবো, হুম। বা অথেন্টিক জিনিসটা পাবো। জি। আরেকটা জিনিস হচ্ছে যে এই আস্থা একটা ব্যাপার। এই আস্থাটা তৈরি করলেন কি করে? হ্যাঁ, আপনার মতো অনলাইনে বিক্রেতা অসংখ্য আছে। জি। হ্যাঁ, অসংখ্য, অসংখ্য হাজার, হ্যাঁ, হাজার হ্যাঁ। আছে বাংলাদেশে। আপনি আপনার ক্রেতাদের কাছে সেই আস্থাটা কি করে অর্জন করলেন?
আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা এটা ব্যাপার। কিন্তু ধরে রাখার বিষয়। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। যেমন ধরেন, হ্যাঁ। আমি যখন কোনো ফসল উৎপাদন করছি, হুম। রুট লেভেল থেকে নিয়ে শুরু করে, হুম। যেদিন আমি জমিটা চাষ দিলাম, জি। যেদিন আমি চারা রোপণ করলাম, আচ্ছা। এরপর যখন একটু বড় হইলো, তারপর যখন আরেকটু বড় হইলো, তারপর যখন এটা ও, পাকলো, এরপর যখন এটা জানাচ্ছেন আপনি কাটলাম, নিয়মিত। এখন আপনি আমার নিয়মিত দর্শক। আপনি আচ্ছা। দেখতেছেন এই মানুষটা আমার চোখের সামনেই হ্যাঁ, উৎপাদনটা হচ্ছে। ধান চাষ হ্যাঁ। করলো। হুম। ধানের জমিতে কাদা-টাদা এগুলা দিয়ে সমস্ত কিছু দিয়ে হুম। ধানের জমি তৈরি করলো। এটা বেড তৈরি করার পর ধান লাগাইলো। ধান লাগানোর পরে ধান পাকলো। এটাকে কাটলো। হুম। কাটার পরে এই সেই ধানটাকে সে চাউল এটা। চালটাকে হ্যাঁ। সংগ্রহ করে হুম। তারপর এটাকে তৈরি করলো চাল এটা। হুম। এই চালটা একেবারে পিওর। আমি আপনাকে দেখাইছি। মানে আমার চোখের সামনে হ্যাঁ, দিয়ে হলো। আচ্ছা। আমি হচ্ছে গায়ে খেটে কাজ করলাম। হ্যাঁ। আপনি দেখে, দেখে অভ্যস্ত। যে আমিও আপনার সাথে ছিলাম। তার মানে সেই পণ্যটাই আমি কিনছি। হ্যাঁ, আপনি ওটাই কিনতেছেন। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে আপনি তো তালিকা শুনলাম। অনেক জি, লম্বা চওড়া একটা তালিকা জি, শুনলাম। অনেক কিছু করেন আপনারা। জি। হ্যাঁ, এত কিছু করেননি কি? শুধু বিয়েটা করা বাকি আছে। তরুণ উদ্যোক্তা অনেকেই হতে চান। জি, মানে এই বয়সে উদ্যোক্তা হতে চান আর আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখে আসলে হুমড়ি খেয়ে পড়েন। জি, জি, জি। জিনিসটা কি এত সোজা? আমি একদম সোজা হিসাবে জানতে চাই যে ওই মানুষগুলো বা ওই তরুণদের জন্য একদম আ ২ টি পরামর্শ আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা। প্রধান ২ টি পরামর্শ। প্রধান ২ টি পরামর্শ যদি বলতে হয়, হুম। প্রথমত হচ্ছে পরিশ্রমের এখানে কোনো বিকল্প নাই। হুম। একেবারে মানে পরিশ্রম করতেই হবে, নিজেরই করতে হবে একটা। হুম। আর দ্বিতীয়ত হচ্ছে খামার করতে হলে বা কৃষিকাজ করতে হলে আপনি যেটাই করেন আপনাকে অবশ্যই, অবশ্যই অল্প দিয়ে শুরু করতে হবে। আপনি কখনোই লার্জ স্কেলে ১ম এই যাইতে পারবেন না, গেলেই লস করবেন। এটা আমার কাছে মনে হইছে। ব্যক্তিগত সাইফুল ইসলামের মতামত এটা। নিজের অভিজ্ঞতা থেকে নিজের বলছেন। অভিজ্ঞতা থেকে আমি বলছি হুম। যে একেবারে অল্প দিয়ে শুরু করতে হবে। ১টা মুরগি ৫টা মুরগি দিয়েও শুরু করা যায়। হুম। ১টা গরু দিয়ে আমরা শুরু করছি, ৫টা মুরগি দিয়ে শুরু করছি, ১টা ছাগল দিয়ে শুরু করছি। এটা দিয়েই শুরু করতে হবে। আমরা করছি যেভাবে। যদি হুম। আমাদেরকে ফলো করে কেউ, তাহলে আমরা বলব আপনার অনেক টাকা আছে, কিন্তু আপনি অনেক টাকা দিয়ে শুরু কইরেন না। আপনি ২, ৪, ৫,০০০, ১০,০০০ দিয়ে শুরু করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন, বোঝেন। যদি মনে হয় আপনি এখানে করতে পারবেন, কারণ সব কাজ সবার জন্য না। আপনি যদি পারেন তাহলে আপনি করেন। সব নাহলে চলে কাজ যান এখান সবার থেকে। জন্য না। না। অথবা অন্যভাবে যদি বলি আমরা যে আপনি যেটা ভালো পারেন সেটা করেন। হ্যাঁ, অ্যাবসোলিউটলি। সাইফুল, আপনাকে গল্পের বাক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করছি। মাঠ পর্যায়ে যারা আসলে সফল হচ্ছেন তাদের গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। শুধু তাদের সফলতার গল্প বলার জন্য নয়। তারা যেই জীবনটা পার করেছেন, যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে গেছেন, সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করছি গল্পের বাক্সের মধ্য দিয়ে। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো শেষ করছি। গল্পের বাক্সে আবারও দেখা হবে দেশের অন্য কোনো জায়গায়, অন্য কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন সবাই।